ফাইনালি আপনারা তো সকলেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেটি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে বা পাবলিশ হয়ে গেছে। আর এই ফর্মটি 12 পৃষ্ঠাব্যাপী একটি ফর্ম, আর যেটি ফিল আপ করা একটা সাধারণ মানুষের পক্ষে একদম অসম্ভব। কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ সরলভাবে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। তাই আপনারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আশা করি যদি আজকে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তবে আমি যে প্রসেসগুলো বললাম এবং যেভাবে আপনাদেরকে আমি এই ফর্মটা ফিল আপ করতে বললাম, যদি সেই টিপস আপনারা ফলো করেন বা সেইগুলিকে আপনারা দেখে দেখে ফিল আপ করেন, তবে আপনাদের আশা করি ভুল হবে না। আপনারা কিন্তু অনেকটাই নির্ভুলভাবে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো চলুন, আজকে ভিডিওটি ইতিমধ্যে অনেক বড় হতে চলেছে, তাই ভিডিওটিকে একদম মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন। বেশি কথা বলবো না, আজকের ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাদের ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করবেন। তো দেখুন, এই ফর্মটি প্রায় 12 পৃষ্ঠা ব্যাপী একটি ফর্ম। এই ফর্মটি অত্যন্ত বড়, কিন্তু আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব এবং সেগুলি দেখে আপনারা খুব সহজে ফিল আপ করতে পারবেন। এটা সরকারের দেওয়া উচিত হয়নি, তবু সরকার যেহেতু দিয়েছে তাই আমাদেরকে তো ফিল আপ করতেই হবে। যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো চলুন, এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিই, ভালোভাবে বুঝবেন, তাহলে আপনারা সকলে ফিল আপ করতে পারবেন। প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক বা চেকবক্সে বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদেরকে প্রতিটি বিভাগে কিন্তু পূরণ করতে হবে। তো চলুন, এখন আপনাদেরকে আমি আস্তে আস্তে বলি, আপনারা সকল কিছু বুঝতে পারবেন। সো প্রথমে আছে এখন আমাদের কতে কি আছে, কতে আছে পারিবারিক পরিচয়। সো এখানে পারিবারিক পরিচয়ে কি দিতে হবে, প্রথমে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের নাম। এই যে লেখা আছে HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। সো পরিবারের যিনি প্রধান তেনার নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ধরুন পরিবারের প্রধান আপনার বাবা বা পরিবারের প্রধান আপনার দাদু, তো এখানে তিনার নামটি লিখতে হবে। আর তারপরে 2 নম্বর পয়েন্টে আছে জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের যিনি হেড তার জন্ম তারিখ আপনাদেরকে এই ঘরটিতে ফিল আপ করতে হবে। এবং তারপরে আছে 3 নম্বরে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনাদের যে পরিবারের প্রধান তার লিঙ্গ কী। যদি পুরুষ হয় পুরুষে টিক দেবেন, মহিলা হলে মহিলাতে এবং অন্যান্য হলে অন্যান্যতে টিক দিবেন। 4 নম্বর আছে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ আপনাদের যে পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি তার আধার নাম্বার কিন্তু এই ঘরে বসাতে হবে। 5 নাম্বার আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ এই যে হেড অফ দ্য ফ্যামিলি তেনার যদি রেশন কার্ড থাকে তবে সেই রেশন কার্ডের নাম্বার আপনাদেরকে এইখানে বসাতে হবে। নেক্সট আপনাদেরকে 6 নম্বরে দিতে হবে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কয়টি, এখানে সংখ্যায় লিখে দেবেন। যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা হয় 4, তবে এখানে আমরা 4 লিখে দেবেন। হ্যাঁ, আর একটা কথা, আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, আপনারা অবশ্যই এটি ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন, তাহলে যখন আপনাদের ডাটাগুলো এন্ট্রি করা হবে তখন অনেকটাই সহজ হয়ে যাবে। 7 নম্বর আছে ঠিকানা। এখানে আপনাদের একটি বড় বক্স দেওয়া আছে বা বড় স্পেস দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের ঠিকানা লিখে দেবেন, গ্রাম, আপনাদের জেলা, আপনাদের থানা, সমস্ত কিছু এখানে আপনারা লিখে দেবেন। এবার 8 নাম্বার আছে যোগাযোগ নাম্বার, অর্থাৎ আপনাদের যে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি দিলেন তিনার বা কারো নাম্বার দিতে হবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে থাকে, সেই নাম্বারটা আপনাদেরকে এইখানে লিখতে হবে। 9 নাম্বার আছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক এবং আধার কার্ড নাম্বার এখানে আপনাদেরকে দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে দেখুন ডান সাইডে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি বা ফ্যামিলির যিনি হেড তিনার জন্য যদি অ্যাপ্লাই করা হয় তবে এখানে হ্যাঁতে টিক মারবেন, আর যদি তিনার জন্য না করা হয় তবে কিন্তু হ্যাঁতে টিক মারার কোনো দরকার নেই। এখন আপনাদেরকে একে একে আপনাদের পরিবারের যে কটি সদস্য সংখ্যা আছে সেই সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে বর্তমান সম্পর্ক এবং আধার কার্ডের নাম্বার এখানে ফিল আপ করতে হবে।
তো প্রথমে আপনাদেরকে সদস্য নাম্বার 1 বা প্রথম সদস্যের নাম এখানে লিখে দিবেন। তারপরে প্রথম সদস্যের জন্ম তারিখ এখানে লিখে দিবেন। তারপরে লিঙ্গ লিখে দিবেন, পুরুষ কি মহিলা। পরিবারের প্রধানের সঙ্গে তার বর্তমান যে সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন এবং তারপরে এখানে আধার কার্ড দিয়ে দেবেন। আর একটা বিষয়, যদি এই পরিবারের সদস্যের বয়স 5 বছরের কম হয় তাহলে পরে আধার কার্ড দেওয়ার দরকার নেই বা আধার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই। এখানে আধার কার্ডের নাম্বারের জায়গায় আপনারা NA বা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। ঠিক এরকমভাবে সদস্য সংখ্যা 1, 2, 3 আপনাদের যতগুলি সদস্য সংখ্যা থাকবে সবার কিন্তু আপনাদেরকে এরকমভাবে ডাটাগুলিকে ইনপুট করে দিতে হবে। এখন আসি 10 নম্বরে। 10 নম্বরে দেখুন কি বলা আছে। 10 নম্বরে বলা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা যে সদস্যদের নাম দিলেন তাদের এখন ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ লাগবে। প্রথমে যিনি হেড অফ দ্য ফ্যামিলির নাম দিলেন তার ব্যাংকের নাম এখানে লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং সবার নিচে IFSC নাম্বার। আর হ্যাঁ, অবশ্যই তাদের কিন্তু সবার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা প্রয়োজন। ডিবিটি লিঙ্ক আছে কি না যদি চেক করতে চান তবে আমাদের চ্যানেলে যান, সেখানে অনেক ভিডিও আছে, সেগুলি দেখে আপনারা দেখতে পারেন যে ডিবিটি লিঙ্ক করা আছে কি নাই। ঠিক এরকমভাবেই সকল সদস্যদের কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম এবং IFSC কোড আপনাদেরকে লিখে দিতে হবে। সো 2 নম্বর পেজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে আসলাম 3 নম্বর পেজে এবং 3 নম্বর পেজে 11 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এখন দিতে হবে এপিক, অর্থাৎ ভোটার তালিকার অংশসহ নাম্বার এখানে আপনাদেরকে দিতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার এখানে দিবেন এবং তারপরে যে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার সেটা এখানে দিবেন। আর বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার আপনারা ঠিক এরকমভাবে আপনাদের যখন ভোটার তালিকাটি ডাউনলোড করবেন এই কর্নারে ডান দিকে লেখা থাকবে। আর ঠিক এরকমভাবে আপনাদের সকল সদস্যদের কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তবে যাদের এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি তাদের কিন্তু এখানে ফিল আপ করার কোনো দরকার নেই। এবার আমরা চলে আসি 12 নম্বরে। 12 নম্বরে কী আছে, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। অর্থাৎ আপনি যার জন্য এটা অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভাণ্ডার তিনি আসলে কোন জাতির, অর্থাৎ তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি, ST SC OBC যেটা আমরা বলি সেটা কিন্তু আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তো আমাদের ক নাম্বার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব খ নাম্বারে। তো খ নাম্বারে দেখুন এখন আমাদেরকে রেশন কার্ডের বা খাদ্য ভর্তুকির ডিটেলস এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। তার আগে দেখুন ডান দিকে লেখা আছে সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। তো চলুন এখন আমরা প্রবেশ করি 4 নম্বর পৃষ্ঠায়। তো 4 নম্বর পৃষ্ঠায় বা খয়ের প্রথমে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তবে হ্যাঁতে টিক দিবেন, যদি না থাকে তবে নাতে টিক দিবেন। নাম্বার 2, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তবে কার্ডের যে ধরন সেটি আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। নাম্বার 3, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। যদি মাসে মাসে রেশন তুলে থাকে তবে হ্যাঁতে টিক দিবেন, যদি না তুলে থাকে তবে নাতে টিক দিবেন। এবার আসি গ নাম্বারে। গ নাম্বারে প্রথমে আছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি 3 বা তার বেশি পাকা ঘর থাকে তবে হ্যাঁতে টিক দিবেন, যদি না থাকে তবে নাতে টিক দিবেন। এখন আসি 2 নম্বরে। 2 নম্বর আছে পারিবারিক জমির মালিকানা। যদি পরিবারের যদি কারো জমি থাকে তবে এখানে হ্যাঁতে টিক দিবেন, না থাকলে নাতে টিক দিবেন। আর যদি জমি থেকে থাকে তবে রেজিস্ট্রেশন নথি আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে। এখন চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে আছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কত, অর্থাৎ পরিবারের যে সকল সদস্য আছে তাদের জমির পরিমাণ কত এখানে আপনারা শতকে লিখে দেবেন। তারপরে 4 নম্বরে যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে। যদি থাকে হ্যাঁতে টিক দিবেন, যদি না থাকে নাতে টিক দিবেন। যদি নাতে টিক দেন তবে এসব কিছু ফিল আপ করার দরকার নেই। যদি হ্যাঁতে টিক দেন তবে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, অর্থাৎ কটা গাড়ি আছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করবেন। এবং গাড়ি যদি জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত হয় তবে এখানে মডেলটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। এখন আসি 5 নম্বরে। 5 নম্বরে আছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। অর্থাৎ যদি পরিবারের কারোর স্বাস্থ্য বিমা করা থাকে তবে হ্যাঁতে টিক দিবেন এবং যদি না থাকে তবে নাতে টিক দিবেন।
যদি নাতে টিক দেন তাহলে নিচের যে ঘরগুলো আছে এগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে না, কিন্তু যদি হ্যাঁতে টিক দেন তবে যে বিমা যার নামে ইস্যু করা আছে সেই বিমার কিন্তু বিবরণ আপনাদেরকে এখানে দিতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে সদস্য নাম্বার 1, 2, 3 এরকমভাবে যে যে সদস্যের স্বাস্থ্য বিমা করা আছে সকলের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখন আমরা প্রবেশ করলাম 5 নম্বর পৃষ্ঠায়, এবং 5 নম্বর পৃষ্ঠার ঘতে আমরা দেখতে পাচ্ছি আয় বা পেশা সংক্রান্ত তথ্য আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে ঘয়ের 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ যদি কেউ ব্যবসা করে এবং আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ ব্যবসা করে এবং যদি ট্যাক্স দেয় তবে আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না দেয় তবে নাতে টিক করবেন। নাম্বার 2 এবার আসি, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি প্যান কার্ড থাকে তবে আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করবেন এবং যার যার প্যান কার্ড আছে তার নাম এবং প্যান নাম্বার এখানে লিখে দেবেন। দেখুন প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম লিখবেন এবং নিচে প্যান নাম্বার লিখবেন, তারপরে সদস্য নাম্বার 1, 2, 3 এরকমভাবে আপনারা ফিল আপ করে দেবেন। এখন আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে আছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ কোন কাজ করে। যেমন প্রথমে আছে পরিবারের প্রধান, পরিবারের প্রধান কি কাজ করে। যদি সরকারি ক্ষেত্রে হয় সরকারি ক্ষেত্রে টিক দিবেন, যদি বেসরকারি ক্ষেত্রে হয় তবে বেসরকারিতে টিক দিবেন, এবং এখানে আপনারা বুঝে সুঝে কোন কাজ করে সেটিতে টিক দিবেন। ঠিক এরকমভাবে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে সদস্য নাম্বার 1, 2, 3 যে যেমন কাজ করে তার সেরকম এখানে আপনারা টিক দেবেন। এখন চলে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। সো দেখুন প্রথমে এখানে লেখা আছে শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য, অর্থাৎ কতজন শিক্ষিত আছে এবং কতজন অশিক্ষিত আছে এখানে আমরা ফিল আপ করে দেবেন, এবং তারপরে একে একে সকল সদস্যদের আলাদা আলাদা করে লিখতে হবে। যেমন পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় শিক্ষিততে টিক দিবেন, যদি অশিক্ষিত হয় অশিক্ষিততে টিক দিবেন, এবং যদি শিক্ষিত হয় তবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনারা এই পাশে লিখে দেবেন। ঠিক এরকমভাবে সদস্য নাম্বার 1, 2, 3 করে যতজন সদস্য আছে আপনারা সকলের ফিল আপ করবেন। এখন আসি আমরা 5 নম্বর অপশানে। 5 নম্বর অপশানে লেখা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁতে টিক দিবেন, না হয়ে থাকলে নাতে টিক দিবেন, এবং যদি হ্যাঁ হয় এই পদে ছিলেন তিনার নাম বা সদস্য নাম্বার এখানে লিখে দেবেন, এবং তার সঙ্গে আপনাদেরকে যদি এটি হ্যাঁ হয় তবে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে। নাম্বার 6 এখন আমরা আসি। 6 বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি কোনো সদস্য সরকারি পেনশন পান তবে হ্যাঁতে টিক দিবেন, যদি কেউ না পায় তবে নাতে টিক দিবেন, আর যদি পায় তবে কোন সদস্য সংখ্যা বা কত নম্বর সদস্য পায় সেটা এখানে আপনারা টিক দিবেন। এখন আসছে 7 নম্বরে। 7 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে। যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিবেন। নাম্বার 8 বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ আপনাদের পরিবারের মোট বার্ষিক আয় এখানে লিখে দেবেন, আর এটা লিখতে হবে আপনাদেরকে 1K। এখন আমরা চলে আসলাম ইঙ্গতে, আমাদের অনেকটাই ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের ইঙ্গর 1 বলা হয়েছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ যদি আপনাদের পরিবারের কোনো সদস্য সিএএতে আবেদন করে তবে তার ডিটেলস এখানে আপনাদেরকে দিতে হবে। ইঙ্গ 2 নম্বরে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যদি এরকম কোনো ক্রেডিট কার্ড থাকে বা কারো নামে যদি ইস্যু করা থাকে তবে আপনারা তার বিবরণ এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে তবে এখানে দেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা চলে যাব 9 নম্বর পৃষ্ঠায়। 9 নম্বর পৃষ্ঠার 3 বলা আছে যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, অর্থাৎ যদি SIR 2026-এর লিস্টে কারো নাম বাদ গিয়ে থাকে তবে তাদের বিচারের যে অবস্থা সেটি এখানে আপনাদেরকে দিতে হবে। যেমন যদি পরিবারের প্রধানের যদি প্রযোজ্য নয়, যদি হয় তবে প্রযোজ্য নয় টিক দিবেন, যদি নাম বাদ না গিয়ে থাকে তবে নাতে টিক দিবেন, আর যদি নাম বাদ গিয়ে থাকে তবে হ্যাঁতে টিক দিবেন, এবং মামলার বিবরণ কিন্তু আপনাদেরকে দিতে হবে। ঠিক এরকমভাবেই সকল সদস্যদের কিন্তু
ফিল আপ করতে হবে। এখন আমরা চলে আসি চতে। চতে বলা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তো চয়ের 1 নম্বরে আছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখন আপনাদের পরিবারের যে শিশু বা যে বাচ্চারা বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে শিশু সদস্য সংখ্যা 1, 2 এরকমভাবে আছে এবং আপনাদেরকে যদি আপনাদের বাড়িতে শিশু থেকে থাকে বা বাচ্চা থেকে থাকে তবে প্রথমে আপনাদেরকে এখানে দিতে হবে শিশুর নাম কি, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে এবং সরকারি নাকি বেসরকারি, কোন বিদ্যালয়ে পড়ে এটি কিন্তু আপনাদেরকে দিতে হবে। ঠিক এরকমভাবে আপনাদের শিশু সদস্য যতগুলি আছে ততগুলি কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। নাম্বার 2-এ আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ শিশুদের যে টিকা করানো হয় সেই টিকা কি সম্পূর্ণ হয়েছে নাকি টিকা করা শুরু হয়েছে, তাদের কি অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে এই শিশু সদস্য সংখ্যায় ফিল আপ করতে হবে। এখন আমাদের 10 নম্বর পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে আসলাম 11 নম্বর পৃষ্ঠায়। আর 11 নম্বর পৃষ্ঠার 6-এ বলা হয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, অর্থাৎ যদি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ যদি আপনারা ডিবিটি এর মাধ্যমে সরকারি কোনো সুবিধা পেয়ে থাকেন তবে কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান যদি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকে তবে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকে নাতে ক্লিক করবেন এবং কি কি সুবিধা পায় সেটাও কিন্তু এখানে 1, 2, 3, 4, 5 নাম্বার করে সিরিয়াল নাম্বার দিয়ে আছে, এখানে আপনারা ফিল আপ করবেন। ঠিক এরকমভাবে সদস্য নাম্বার 1, 2, 3, 4 করে যে পায় তাদের কিন্তু সকলে ফিল আপ করতে হবে। এখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন দেখুন 2 নম্বরে লেখা আছে বাদ দেওয়া হলে কারণ, অর্থাৎ এখানে আপনাদের কিছু ফিল আপ করতে হবে না, এখানে যারা অফিসার আছে তারাই এখানে ফিল আপ করবেন। এবার আসি বর্গীর জতে। বর্গীর জতে লেখা আছে ঘোষণা ও সম্মতি। এখানে কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ নেই। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে এবং তারপরে এখানে আপনাদেরকে সম্মততে টিক করতে হবে এবং তারপরে এখানে আপনাদেরকে পরিবারের যিনি হেড বা হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে কিন্তু আপনাদেরকে স্বাক্ষর করতে হবে। আর এখন দেখেন এখানে একটা দ্রষ্টব্য দেওয়া আছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাদ্য গ্রহণ করেন। এখন আরেকটু নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে আপনাদেরকে ফিল আপ করার কোনো দরকার নেই, এটি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্যই কিন্তু করা হয়েছে, এখানে আপনাদেরকে ফিল আপ করার কোনো দরকার নেই। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে বলবো না, কিন্তু যদি চেষ্টা করেন তবে ফর্ম ফিল আপ করতে পারেন। আর আপনাদেরকে বলে দিই যে কি কি ডকুমেন্ট এর সঙ্গে আপনাদেরকে জমা দিতে হবে। তো যতজন সদস্য সংখ্যা বা হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখলেন তাদের সকলের ভোটার কার্ড যদি থাকে, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড এসব কিছু দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জমির যে লেটেস্ট দলিল বা রেকর্ড সেটি দিতে হবে যদি থাকে।